শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আলাদা দুটি মামলায় শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজে জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আর অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট নেয়ার অভিযোগে শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গুলশানের ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট নেয়ার অভিযোগ আনা হয়েছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, রাজুকে ২ আইন উপদেষ্টা যোগ সাজসে এই অপরাধ করা হয়েছে। এদিকে মঙ্গলবার দুপুরে শেখ হাসিনার বিরুদ্ধে রাজুকের প্লট বরাদ্দের মামলায় দুদকের দেয়া চার্জশিট আমলে নেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। প্রতিবেদন দাখিলের জন্য ২৯শে এপ্রিল তারিখ ধার্য আছে এবং নির্ধারিত তারিখে যদি তারা ওই প্রতিবেদনের প্রেক্ষিতে তামিল প্রতিবেদনের প্রেক্ষিতে বিচারিক আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আবারও উত্তপ্ত খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তালা ভেঙে হলে হলে অবস্থান নিয়েছেন তারা। গতরাতে সিন্ডিকেট সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় শিক্ষা কার্যক্রম এবং হল আগামী মাসের শুরুর দিকে খোলার ঘোষণা দেওয়া হয়। এছাড়া গত ফেব্রুয়ারিতে সংঘর্ষের ঘটনায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারও করা হয়েছিল। আর এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মঙ্গলবার বিক্ষোভ করে শিক্ষার্থীরা। প্রায় ২ মাস ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এরই মধ্যে আবারও উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাসে। শিক্ষা কার্যক্রম শুরু ও হলগুলো খুলে দেওয়ার দাবিতে রোববার থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে থেকে শুরুর ঘোষণা দেওয়া হয়। আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় ২ মে। এছাড়া গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরতরা। ৩৭ জনকে বহিষ্কার এবং যে প্রহসনমূলক যেভাবে যে ২ মে হল খুলে দেওয়া হবে, এই পুরো বিষয় সিদ্ধান্তকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি সকল শিক্ষার্থী। যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু এক দফা ঘোষণা করছি, এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। পরে ৬টি আবাসিক হলের তালা ভেঙে ঢুকে পড়েন ছাত্ররা। দীর্ঘদিন ধরে হল বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছেন বলে জানান তারা। যতগুলো হল আছে সবগুলো হলের তালাই ভাঙবো, ঠিক আছে? এখনো আরো 4টা হল বাকি আছে, আমরা 4টা হলের তালা খুলে ভিতরে প্রবেশ করব। ঈদের পরে সমস্ত বাংলাদেশের সমস্ত ক্যাম্পাস খুলে গেছে, সমস্ত ক্যাম্পাসের ক্লাসগুলো শুরু হয়ে গেছে। তাহলে কুয়েটের এমন কি অবস্থা হয়েছে যে একেবারে 1 মাস পর একেবারে 4 তারিখে যে হচ্ছে ক্লাসগুলো খুলবে? হলের তালা ভেঙে শিক্ষার্থীদের ঢুকে পড়াকে বেআইনি বলছেন উপাচার্য। পদে থাকা না থাকার বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভরশীল বলেও জানান তিনি। এখন যদি ওরা ওইটা করে, এটা কাজটা বেআইনি হবে, এটুকু বলতে পারি যে কাজটা বেআইনি হবে। আমি জাস্ট সিন্ডিকেটে উপস্থাপন করবো। এখন সিন্ডিকেট যে সিদ্ধান্ত দিবে ওইটুকু আমি এক্সিকিউট করবো। আমি নিজে থেকে কোনো কিছু করতে পারবো। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে ২৬ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে ২৪ ঘন্টার মধ্যে কুয়েট উপাচার্যের পদত্যাগ এবং শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিলের আলটিমেটাম সহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুপুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির নেতারা। কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির অভিযোগ করেন, কুয়েটে হামলায় ভিসি কোনো পদক্ষেপ নেননি। দলীয় লেজুর বৃত্তি করছে প্রশাসন। অনতিবিলম্বে এই পরিস্থিতির উত্তরণ না ঘটলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সংগঠনটির সদস্য সচিব জাহিদা হাসান অভিযোগ করেন, উপাচার্য শুরু থেকেই শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করে বিএনপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে। দ্রুত ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। ঢাকা কলেজের 2 শিক্ষার্থীকে মারধরের জেরে মঙ্গলবার দুপুরে সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় 2 কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল
নিক্ষেপ করে পাল্টাপাল্টি। এতে ওই পথে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কের একপাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষকে সরিয়ে দিলে সিটি কলেজের শিক্ষার্থীরা যায় সায়েন্স ল্যাব ফুটওভারের নিচে, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয় সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে। একসময় এক পক্ষ অন্য পক্ষকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে পুলিশ এবং উভয় কলেজের শিক্ষকেরা শিক্ষার্থীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থলে দুইটা টিম আমরা ভাগ করে নিয়ে এক পক্ষ ঢাকা কলেজের দিকে চলে গেছে আর আরেক পক্ষ আমরা এখানে নিয়ে আসছি, যেন দুই পক্ষ আর মুখোমুখি না হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা কলেজে যারা তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে এবং সিটি কলেজে যারা তারাও ঢুকে গেছে। কিছু ছিল এরা আস্তে আস্তে আমরা কিন্তু ঢুকাইছি। এখন এই টিচার যারা ছিল তারাও হেল্প করেছে। এখন একেবারে সিচুয়েশন নর্মাল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের আগে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি বৈঠক করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বুধবারের বৈঠকের আগে নিজেদের আলোচ্য সূচি নির্ধারণ করে নেয় বিএনপি। এছাড়া ঐকমত্য কমিশনের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকের বিষয়টিও গুরুত্ব পায় স্থায়ী কমিটির আলোচনায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমদ এবং সেলিমা রহমান। এছাড়া ভার্চুয়ালি যোগ দেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এবং ডাক্তার AZM জাহিদ হোসেন। ইউনূস সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ, এটা মানুষের মুখের কথা, নিজস্ব বক্তব্য নয়, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কবে হতে পারে এ নিয়ে প্রধান উপদেষ্টা দেশবাসীকে অবহিত করেছেন। চট্টগ্রামের ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠানের আগের দিন হামলার ঘটনা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে তা নিশ্চিতে ব্যবস্থা নেবে সরকার। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী জানান, বিশেষ ক্ষমতার ব্যবহার বেআইনি কাজ নয়। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। চট্টগ্রামের যে একটা ছোট ঘটনা ঘটছে, এটা তো সত্যি ঘটনা ঘটছে এবং এই ব্যাপারে আমি ডিসি সাথেও কথা বলছি, আমাদের কমিশনারের সাথে কথা বলছি। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করব। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুত হচ্ছে নির্বাচন কমিশন, আর এরই অংশ হিসেবে ব্যালট পেপার ছাপানো সহ নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন ভবনে বিজি প্রেসের সঙ্গে বৈঠক করেছে ইসি। পরে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনী কাজে ব্যবহৃত কাগজপত্র ক্রয়, সংগ্রহ ও সংরক্ষণ, মুদ্রণ কার্যক্রম শুরুর সম্ভাব্য সময়ের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। গত নির্বাচনের কাগজগুলোর মধ্যে গুণগত মান নেই, সেগুলো নষ্ট করা হবে বলেও জানান সচিব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো সুপারিশ দ্রুত সংস্কার করা যায় তা কমিশনের কাছে জানতে চেয়েছে সরকার। 30 এপ্রিলের মধ্যে মতামত জানাবে ইসি। আসন্ন যে নির্বাচন, সেটা আমাদের কাগজের পরিমাণ কি পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া, ফর্ম, প্যাকেট, আমাদের এনভেলপ, ব্যালট পেপার, অনেক কিছু লাগে এবং আপনার কতদিন লিড টাইম লাগতে পারে, এই হিসাবগুলোকে আমরা একটু নিজেদেরকে প্রস্তুত রাখার জন্য এই আলোচনাগুলো করেছি। একটা পর্যায়ে এসে নির্বাচনে যখন সিদ্ধান্ত হবে তখন যেন আমরা পিছিয়ে না পড়ি। এদিকে মে মাসের মাঝামাঝি শেষ হবে জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক সংলাপ, জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংস্কার প্রস্তাব নিয়ে 3টি দলের সাথে আলোচনা শেষে কথা জানান তিনি। আশা করেন যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে তা অব্যাহত থাকবে। আলোচনায় অংশ নেয় এনডিএম চেয়ারম্যান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান তিনি। বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাই দলটি নিষিদ্ধ করা সর্বপ্রথম সংস্কার হওয়া উচিত বলে মনে করেন তিনি। অপর দুটি দলের নেতারা সংস্কার শেষে ডিসেম্বরেই নির্বাচন দেওয়ার কথা বলেন। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে, সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারব এবং অগ্রসর হতে পারব, সেটাকে অব্যাহত রাখতে পারবো। তার এখনও সেই ঐক্য আছে, মতভিন্নতা আছে।
জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেয় কয়েকজন পুলিশ সদস্য। আর এই অভিযোগে মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ হিল কফি সহ 3 পুলিশ কর্মকর্তাকে। তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন। এই মামলার মধ্য দিয়ে জুলাই আগস্টের গণহত্যার বিচার শুরু হবে বলে জানায় প্রসিকিউশন। যে আশুলিয়াতে 5 জন শহীদ এবং একজন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল, সেই মামলায় অগ্রগতি প্রতিবেদন গত ধার্য তারিখে দাখিল হয়েছে। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে 3 জনকে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। গাইবান্ধা 2 আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে জেলার পুলিশ লাইনের পার্শ্ববর্তী ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। মার্চের 1 তারিখ থেকেই সেখানে নিজ ভগ্নিপতির বাড়িতে কবির আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আটকের পর শাহ সারোয়ার কবিরকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। বুধবার তাকে গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সবশেষ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন শাহ সারোয়ার। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফেনীর দাগনভূঞায় বাজার ইজারা নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার 0 পয়েন্টে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি কাজী জামশেদুর রহমানের সাথে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হাসানের। সম্প্রতি দাগনভূঞা বাজারের ইজারা নেয় আকবরের এক অনুসারী, আর এই নিয়ে জামশেদের অনুসারীদের সাথে তার কথা কাটাকাটি হয়। এরই জেরে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। পরে পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপির যারা সন্ত্রাস চাঁদাবাজির সঙ্গে জড়িত তারা দলটিকে নিঃশেষ করে দেবে, এই মন্তব্য করে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুর 10-এ এনসিপি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীর ওপর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। এনসিপি নেতারা জানান, অফিস দখলের ঘটনাকে কেন্দ্র করে সোমবার মধ্যরাতে স্বেচ্ছাসেবক দলের রূপনগর থানার সাবেক সাধারণ সম্পাদক এসআই টুটনের নেতৃত্বে হামলা করা হয়। হামলাকারীরা পুলিশের গাড়িতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বলে অভিযোগ করেন আহত মাহিন। পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন এবং অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে ক্লাস বর্জন করে এই কর্মসূচি পালন শুরু করে 2য় এবং 3য় আর 4র্থ ব্যাচের শিক্ষার্থীরা। তারা জানায়, 2020-21 শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরু হলেও হাসপাতাল চালু না হওয়ায় ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন ছাত্রছাত্রীরা। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়ায় ট্রান্সপোর্ট আর পর্যাপ্ত লোকবলের অভাবে দাপ্তরিক এবং প্রশাসনিক কাজও ব্যাহত হচ্ছে। আমি ডাক্তার কি নিয়ে হব? আমি কি শুধুমাত্র বুটিক নলেজের ডাক্তার হব? একটা ডাক্তার সে যদি ক্লিনিক্যালি এস্টাবলিশ না হয় সে ডাক্তার না। কথা ছিল সকালে গিয়ে ওয়ার্ড করা, সন্ধ্যায় গিয়ে আরেকবার ওয়ার্ড করা, সেখানে আমরা একবার ওয়ার্ড করার সুযোগ পাচ্ছি না। বই পুস্তক জ্ঞানে তো কেউ ডাক্তার হতে পারে না, রোগীর গায়ে হাত নিলে না দিলে কেউ তো ডাক্তার হতে পারবে না। আমরা চাই আমরা যেন প্র্যাকটিক্যাল নলেজটা ভালো গ্যাদার করতে পারি। নেত্রকোনা এবং সুনামগঞ্জে বজ্রপাতে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। মঙ্গলবার বিকেলে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার রসুলপুর, কৃষ্ণপুর আর হায়াতপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নিজামুদ্দিন, কবির মিয়া, রাখাল সরকার। হতাহতরা সবাই কৃষক। পুলিশ জানিয়েছে, বিকেলে বাড়ির সামনে শুকোতে দেয়া খড় জমা করছিলেন নিজামুদ্দিন ও রানু মিয়া। এ সময় হঠাৎই বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান নিজাম, গুরুতর আহত হন রানু মিয়া। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া সুনামগঞ্জে বজ্রাঘাতে 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় কৃষকদের দ্রুত ধান কাটার নির্দেশ দিয়েছে প্রশাসন। ছুটি বাতিল করা হয়েছে কৃষি কর্মকর্তা সহ সকল প্রশাসনিক কর্মকর্তাদের। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। বলেন, সুনামগঞ্জ আর ভারতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আগামী 1 সপ্তাহে নদীর পানি বৃদ্ধি পেতে পারে, এতে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় ধান 80 থেকে 90% পেকে গেলে দ্রুত কাটার পরামর্শ দেন তিনি। প্রয়োজনে কৃষকদের প্রশাসন এবং কৃষি বিভাগ থেকে সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। ধান ঘরে তোলার আগ পর্যন্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সহ সকল কৃষি কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।
আগুনে পুড়ল চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারের একটি মার্কেট। মঙ্গলবার রাত 8টার দিকে তামাকমুন্ডি লেইনের রহমান ম্যানশনে এই ঘটনা ঘটে। এ সময় আশপাশের দোকানি এবং ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় মার্কেটের 3য় তলায় জুতা এবং শিশুদের খেলনার গুদামের সব মালামাল। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ব্যবসায়ীদের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এটা জুতার গোডাউন হয়তো সঠিক সময়ে পানিটা নিক্ষেপ করতে পারে না, সেজন্য আগুন নিয়ন্ত্রণ আসতে একটু কষ্ট হয়েছে। আর আমাদের গোলটিগুলো শুরু, এখানে ফায়ার সার্ভিস গাড়ি মুভ করতে পারে না। আমরা এই পর্যন্ত আমরা আহত নিহত আমরা কাউকে পাই নাই। আমরা কারণ এবং ক্ষয়ক্ষতি আমরা অপারেশন ফেজে বর্তমানে আছি। অপারেশন ফেজ করে আমরা যখন রিপোর্টিং ফেজে যাবো তখন আমরা কারণ ক্ষয়ক্ষতি জানাতে পারবো। রাজধানী খিলগাঁওয়ের তালতলায় কফি হাউসে তরুণীকে মারধরের ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার আলামিন এবং কর্মচারী শুভ সূত্রধরকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত। সম্প্রতি এক নারীকে হেনস্থা এবং মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সোমবার বিকেলে তাদের আটক করে রামপুরা থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দাবি করেছেন ওই তরুণী প্রায়ই ক্যাফেতে এসে ঝামেলা করতেন এবং তিনি মানসিকভাবে অসুস্থ। এরপর তাদের মঙ্গলবার আদালতে তোলা হলে একদিনের রিমান্ড দেওয়া হয়, তবে ভুক্তভোগী তরুণীকে এখনো খুঁজে পায়নি পুলিশ। উন্নয়নের স্বার্থে পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস কর্মসূচির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মিলনায়তনে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সহযোগিতা করে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ইউনিডো এবং প্রাণ RFL গ্রুপ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ সময় তিনি পরিচ্ছন্ন এবং সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। পরে দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের শিক্ষার্থীদের সনদ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দেশের কৃষি খাতে প্রযুক্তি নির্ভর সমাধান নিশ্চিত করতে এসিআই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে সোনালিকা ট্রাক্টরের 2টি নতুন মডেল। আধুনিক ফিচার সমৃদ্ধ এই ট্রাক্টর 2টি উদ্বোধন করা হয় পহেলা বৈশাখ উপলক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে। দেশব্যাপী একযোগে 15টি স্থানে অনুষ্ঠান আয়োজন করা হয়। এর মধ্যে মানিকগঞ্জ জেলে অনুষ্ঠিত হয় প্রধান উদ্বোধনী অনুষ্ঠান। সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের সম্মানিত গ্রাহক, কৃষক এবং ডিলাররা। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে এই অনুষ্ঠানে ছিল নানান আয়োজন। নতুন প্রজন্মকে বাংলা নববর্ষের সাথে পরিচিত করতে পার্বত্য মেলা আর তারুণ্যের উৎসব 2025-এর প্ল্যাটফর্মে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে ইউনোইয়া সোসাইটি এই আয়োজন করে। তারুণ্য নির্ভর এই সোসাইটি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। আয়োজকরা বলেন, বাংলা সংস্কৃতি, বাংলার উৎসব পার্বণের বিষয়ে তারুণ্যের আগ্রহ সৃষ্টি করা এবং তাদের মাঝে এই সংস্কৃতির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্যই মূলত এই আয়োজন। রঙ্গদান 1432 শিরোনামে অনুষ্ঠানে নাচে গানে বৈশাখীর সাথে নতুন বছরকে বরণ করে নেয় তরুণ তরুণীরা। 2 দিন ব্যাপী আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।